মুভির নাম মাই ডটার ইজ এ জম্বি। লিজু যে পেশায় চিড়িয়াখানার একজন বাঘ ট্রেনার, বন্য পশুদের পোষ মারানো তার কাছে বাঁ হাতের খেলা, কিন্তু তার জীবন ওলটপালট হয়ে যায় যখন দেশে জম্বি ভাইরাস ছড়িয়ে পড়ে ও তার নিজের কলিজার টুকরো মেয়েটি জম্বি ভাইরাসে আক্রান্ত হয়ে হিংস্র পশুতে পরিণত হয়। সরকার দেশে চিরুনি তল্লাশি করে জম্বি ভাইরাসে আক্রান্ত সকলকে গুলি করে মারছে, কিন্তু একজন বাবা তো তার সন্তানকে এত সহজে মরতে দিতে পারে না। তাই লিজুং সিদ্ধান্ত নেয় সে তার মেয়েকে লুকিয়ে রাখবে এবং তার পেশাগত দক্ষতা দিয়ে মেয়েকে পোষ মানিয়ে আবার নর্মাল মানুষ বানানোর চেষ্টা করবে। ব্যাস শুরু হয় একজন বাবার এক অদ্ভুত পাগলাটে লড়াই। কিন্তু একজন বাবার এই পাগলামো কি সফল হবে, নাকি শেষ পর্যন্ত বাবাকে নিজের মেয়ের কামড়েই মরতে হবে, এটাই প্রশ্ন। মুভিটির মজার বিষয় হলো মুভিটিতে ভয়ঙ্কর সিরিয়াস পরিস্থিতির মধ্যে এমন সব হাস্যকর কাণ্ড ঘটে যা দেখে হাসতে হাসতে শেষ হয়ে যাবেন। তো চলুন মুভির কিছু সিন দেখে নিয়ে মুভিটি শুরু করা যাক। হাই, আমি এসআর রোমানা। ফিল্মি আপু ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগত। মুভির শুরুতে আমরা কোরিয়ার সিউল নামের এক গ্রামে লিজুং নামের এক ছেলেকে দেখতে পাই যে চিড়িয়াখানার পশুদেরকে পোষ মানানোর ট্রেনিং দেওয়ার জব করে। তো লিজুং তার ডিউটি শেষে বাসায় পৌঁছায় ও বাসার গেটটা খুলে প্রথমে তার পোষা বিড়াল টোয়াকে ডাক দেয়। টোয়া কাছে আসলে লিজুং তাকে আদর করে দিয়ে বাসার ভিতরে চলে আসে। বাসার ভিতরে ঢুকতেই পাশের রুমে চলা টিভির আওয়াজ শোনা যায়, যেখানে একটা নিউজে বলতেছে 6 মাস আগে এই কোরিয়ায় জম্বি ভাইরাস ছড়িয়ে পড়েছিল এবং লাখো মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়ে জম্বিতে পরিণত হয়েছে। আর এই জম্বি ভাইরাসে আক্রান্ত মানুষ ও পশুদের কামড়ে যেহেতু এটা একজন থেকে আরেকজনের কাছে ছড়ায়, তাই সরকার টানা 6 মাস চিরুনি তল্লাশি করে দেশে আক্রান্ত সকল জম্বিদেরকে খুঁজে খুঁজে গুলি করে মেরে ফেলেছে ও দেশে এখন আর একটাও জম্বি অবশিষ্ট নেই। মানে এই ভাইরাস ছড়ানোর মতো আর কেউ বেঁচে নেই, তাই এই দেশটা এখন পুরোপুরি সেফ। আর এই নিউজটা লিজুং এর মেয়ে শুয়া টিভিতে দেখছিল। তো লিজুং তার মেয়েকে বলে, মা দেখ, তোর জন্য খাবার এনেছি। কিন্তু লিজুং কেন জানি ভয় না পেয়ে নর্মাল ভাবে বসে পড়ে ও বলে, নে খাবারগুলো খা। তো লিজুং আমাদেরকে বলে, আমার মেয়ে একটা জম্বি, ও জম্বি নিধন মিশন থেকে বেঁচে যাওয়া একমাত্র জম্বি। কিন্তু শুয়া কিভাবে জম্বি হলো সেটা দেখানোর জন্য সিন 6 মাস পিছনের ঘটনায় চলে যায়। সিন চলে আসে লিজুং এর চিড়িয়াখানায়, যেখানে সে বাঘকে পোষ মানানোর ট্রেনিং করায়। এমনই একটি বাঘ এই তেরাং। এই বাঘকে লিজুং নিজে ট্রেনিং দিয়ে পুরোপুরি পোষ মানিয়েছে। তাই লিজুং ব্লগ ভিডিওতে দর্শকদেরকে বলে, আপনারা কি ভাবছেন বাঘকে নাচ শেখানো অসম্ভব, তাই তো? তাহলে দেখুন। এই বলে লিজুং ক্যামেরাটা স্ট্যান্ডে রেখে কিছু স্টেপ নাচে এবং সেই সেম স্টেপগুলো তেরাংকে করতে বলে। দর্শক ভাবতেছে বাঘ এটা কিছুতেই করবে না, কিন্তু অবাক করার বিষয় হলো লিজুং বাঘকে এতটাই পোষ মানিয়েছে যে বাঘ এই ডান্স স্টেপগুলোও করে। এটা থেকে আমরা বুঝতে পারি লিজুং হিংস্র প্রাণীদেরকে পোষ মানানোর ব্যাপারে প্রচুর দক্ষ। সিন এখান থেকে চলে আসে লিজুং এর মেয়ে শুয়ার কাছে। আমরা দেখি শুয়া কোরিয়ান জনপ্রিয় মিউজিক ব্যান্ড বোয়ার নাম্বার 1 গানে মন খুলে ডান্স করছে। আসলে শুয়ার বোয়া ব্যান্ডের এই নাম্বার 1 গানটি খুবই ফেভারিট, এতটা ফেভারিট যে শুয়া প্রায়ই এই গানটা প্লে করে এই নাচের স্টেপগুলো দেয়, যা শুয়ার বাবা পর্যন্ত জানে। তো শুয়ার নাচ দেখে তার বাবা লিজুং বলে, ওয়াও, তোমার ডান্স স্টেপগুলো তো দেখে আরো ভালো হয়েছে। শুয়া বলে, বাবা তোমাকে না বলেছি নাচার সময় আমার রুমে আসবে না। এই বলে শুয়া বাবাকে ভাগিয়ে দিতে ধরলে লিজুং মজা করে শুয়ার মতো নাচতে শুরু করে, যা দেখে শুয়া লজ্জা পেয়ে বাবাকে তাড়িয়ে দিয়ে দরজা বন্ধ করে দেয়। লিজুং বাহিরে এসে তার পোষা বিড়াল টোয়াকে টিভি দেখতে দেখে বলে, আর টিভি দেখিস না বাপ, চোখ কিন্তু খোয়াবি। এ বলে লিজুং তার রুমে চলে যায়। আর আমরা দেখি টোয়া টিভিতে বিড়ালদেরই ভিডিও দেখতেছে। তো একটা সময় টিভিতে নিউজ শুরু হলে দেখি নিউজে বলতেছে হঠাৎ দেশে গার নামের এক জম্বি ভাইরাস দেখা দিয়েছে, যে ভাইরাস সিউলে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। যদিও এই ভাইরাসের উৎস এখনো জানা যায়নি, তবে এটা যত দ্রুত ছড়িয়ে পড়ছে তাতে ধারণা করা হচ্ছে 2-1 দিনের মাঝেই পুরো সিউলের সবাই ভয়ঙ্কর জম্বিতে পরিণত হতে পারে। সিন একটু পর শুয়ার রুমে আসলে দেখি শুয়ার বাবা শুয়াকে বার্থডে উইশ করতেছে, সাথে ভিডিও
হলে শুয়ার দাদিও যুক্ত হয়েছে। আসলে আজকে শুয়ার জন্মদিন, তো দাদি শুয়াকে উইশ করে ও বলে তোর জন্য একটা গিফট আছে আমার কাছে, থাম দেখাচ্ছি। শুয়া তো মহা খুশি, কিন্তু দাদি এমন করে মানে এটাই গিফট। তো শুয়ার দাদি এমনই মজারু টাইপের মানুষ, সেই সাথে সে এই বয়সেও মালপানি খায় ও বান্ধবীদের সাথে পার্টি করে বেড়ায়। তেমনই এক পার্টিতে সে আছে, তাই তাড়াতাড়ি শুয়াকে বাই জানায়। লিজুং শুয়াকে বলে অনেক দিন হলো তোর দাদির বাড়িতে যাওয়া হয়নি তাই না? শুয়া বলে হ্যাঁ, দাদিকে খুব মিস করছি। লিজুং বলে তোর জন্মদিন উপলক্ষে আমার কাছেও একটা গিফট আছে। শুয়া বলে প্লিজ গত বছরের মতো এবারেও যেন পার্কের টিকিট দিও না। কেন? গত বছর তো পার্কে গিয়ে ভালোই মজা করেছিলি। ঠিক আছে সেটা বুঝলাম, কিন্তু তোমাকে না বলেছিলাম কেকের পাশে চুরস রাখবে না? এগুলো আমি ছোটবেলায় খুব খেতাম, তাই বলে এখনো তুমি জন্মদিনে এগুলোই খাওয়াবে? লিজুং বলে বড় হয়েছিস তো কি হয়েছে, তোর মনে আছে ছোটবেলায় যখন তুই চুরস খাওয়ার বায়না ধরতিস তখন তোকে চুরস কিনে না দিলে চোখের জল আর নাকের জল এক করতিস। ঠিক আছে ঠিক আছে, এবার বলো আমার বার্থডে গিফট কি এনেছো? লিজুং বলতে না চাইলে শুয়া এসে এমন কাতুকুতু দিতে শুরু করে যে লিজুং বলে ওঠে সোফার নিচে আছে। শুয়া তখন সোফার নিচ থেকে গিফট বক্সটা বের করে দেখে একটা হেডফোন ও বরাবরের মতো একটা পার্ক টিকিট। এমন সময় বাহিরে চিল্লাচিল্লি শুনে শুয়া বাহিরে তাকালে কি যেন দেখে বাবাকে ডাক দেয়। বাবা দৌড়ে আসলে শুয়া বলে বাহিরে তাকাও। লিজুং তাকালে শুয়া বলে পাশের বাসার আঙ্কেল আন্টি না? তো ওরা এমন ভাবে মারামারি করছে কেন? লিজুং বলে হয়তো হারামজাদা পরকিয়া করতে গিয়ে বউয়ের হাতে ধরা পড়েছে। এই বলে এরা মারামারি দেখতে থাকে। 대박. 오. শুয়া তুই টোয়াকে নিয়ে ভিতরে যা। শুয়া চলে যেতেই এদিকে আন্টি গ্লাসটা ভেঙে ফেলে। লিজুং বলে এই যে আন্টি এসব করছেনটা কি? আপনি প্রতিবেশী জানালা ভেঙেছেন, এটা তো বেআইনি। যদি আর একটুও ভেতরে আসেন তো আমি পুলিশ ডাকবো। তো শুয়া তার বাবাকে অনলাইনে দেখায় যে পুরো সিউল শহরে আসলে জম্বি ভাইরাস ছড়িয়ে পড়েছে, আর এই আন্টি আসলে সেই ভাইরাসেই আক্রান্ত। লিজুং বলে আমাদেরকে এক্ষুনি এখান থেকে বেরোতে হবে। 택배 아저씨. 성청가 오빠들. তো পুরো শহরের সকল মানুষ এমনকি পোষা প্রাণীর সবাই জম্বিতে পরিণত হয়েছে দেখে শুয়া তো ভয়ে যেন পাথর হয়ে যাচ্ছে। ওদিকে লিজুং পুলিশকে ফোন করবে, কিন্তু এ কি নেটওয়ার্কই বন্ধ। লিজুং বলে শুয়া যেভাবেই হোক তোর দাদির শহর ইউরিতে পৌঁছাতে হবে, আশা করি ইউরি নিরাপদ আছে। শুয়া বলে এখানকার অবস্থা দেখেছ, কিভাবে এই শহর থেকে বের হতে পারবে? লিজুং বলে শোন, আমরা যদি জম্বি হওয়ার ভান করি তাহলে এরা আমাদেরকে কামড়াবে না। হ্যাঁ, মুভিতে তো জম্বিদেরকে বোকা বানানোর জন্য এমনটা করতে দেখেছি, আর তাছাড়াও জানোই তো আমার অভিনয় করতে লজ্জা লাগে, তাই আমি মরে গেলেও পারবো না। তো এরা ভিড় থেকে বের তো হলো, বাট এখান থেকে পালাতে গেলে পার্কিং লট থেকে এদের গাড়িটা বের করতে হবে। তাই লিজুং শুয়াকে বলে তুই এখানে ঘাপটি মেরে থাক, আমি গাড়িটা নিয়ে আসছি। এই বলে লিজুং শুয়াকে এখানে রেখে গাড়িটা নিতে যায়।
ফাইনালি এরা এই জম্বি শহর থেকে সহি সালামতে মুক্তি পেয়ে ভীষণ খুশি। লিজুং খুশিতে চিল্লাচ্ছে, হঠাৎ খেয়াল করে শুয়ার মন খারাপ। জিজ্ঞেস করে তোর মন খারাপ কেন? না কিছু হয়নি, এই বলে শুয়া তার হাতটা আড়াল করে। লিজুং বলে দেখি তোর হাতে কি হয়েছে। এই বলে লিজুং জোর করে শুয়ার হাতটা দেখতেই থমে যায়। সে দেখে শুয়ার হাতে জম্বি কামড় বসিয়ে দিয়েছে। লিজুং বলে এটা কিভাবে হলো? তখন তো শুয়ার থেকে ঘটনাটা শুনে লিজুং এর গা যেন হিম হয়ে যাচ্ছে। শুয়া বলে পাপা, হ্যাঁ মা, আমিও কি জম্বি হয়ে যাব? না মা, এমন কথা বলিস না, এটা তো ছোট্ট একটা কামড়, কিচ্ছু হবে না। সত্যি পাপা, আমার কিচ্ছু হবে না? লিজুং সান্ত্বনা দিয়ে বলে হ্যাঁ মা সত্যি, তোকে জাস্ট হসপিটালে নিয়ে যেতে হবে, কিচ্ছু হবে না তোর, টেনশন করিস না। এটা শুনে শুয়া স্বস্তির একটা নিঃশ্বাস ফেলতেই খেয়াল করে তার শরীরের রগগুলো দৃশ্যমান হচ্ছে। 수아야, 눈 떠봐. 내 말 들려? 수아야! 수아야? সিন চলে আসে শুয়ার দাদির বাড়ির গ্রামে। দাদি রাতের বেলা বাসায় ফিরতেই বাড়ির সামনে গাড়ি দেখে অবাক হয়। ভিতরে আসতেই লিজুংকে দেখে বলে মাল খেয়ে ভুলভাল দেখছি নাকি? লিজুং কাছে এসে কথা বললে দাদি বলে আমাকে না জানিয়ে আসছিস কেন? আর শুয়ামা কোথায়? লিজুং মিনমিন করে বলে শুয়ার শরীরটা ভালো না। কি হয়েছে আমার শুয়া মায়ের? এই বলেই দাদি শুয়ামা বলে চিৎকার দিয়ে ভিতরে দৌড় দিলে লিজুং খপ করে আটকাই বলে আগে আমার কথা শোনো। কিন্তু দাদি পুরো অস্থির হয়ে লিজুংকেই ধাক্কা মেরে ফেলে দিয়ে ভিতরে দৌড় দেয়। 자, 할매가 죽서 죽가나? তো দাদির ভালোবাসা উছলে পড়ছিল, বাট যেই না দেখি শুয়ার রুমটা লন্ডভন্ড করেছে, ব্যাস দাদি সুর পাল্টে বলে শয়তান ছেড়ি, আমার রুমটা এভাবে লন্ডভন্ড করেছিস কেন? জবাবে শুয়া এভাবে গর্জন করলে দাদি বলে বেয়াদব ছেড়ি, আমাকে চোখ রাঙাচ্ছিস। 조이스키 눈가루. তো দাদি এভাবে শুয়াকে মেরে অজ্ঞান করে ফেলে। ও বলে বদমাশের হাড়ি কোথাকার। বাট যেই না লিজুং এর থেকে আসল ঘটনাটা শোনে, ব্যাস কান্না শুরু করে। ও বলে আহারে আমার বেচারা নাতনি, আমার ময়না পাখিটার কিভাবে এমন হলো? লিজুং বলে তুমি না একটু আগে বদমাশ মেয়ে বলছিলে? আমি কখন বললাম? এই বলে শুয়ার দিকে তাকালে দেখে শুয়া চোখ রাঙাচ্ছে। ব্যাস দাদি হাউমাউ করে বলে ওঠে ও মারে, দাদিকে ক্ষমা করে দিস মা, আমি মন থেকে বলিনি। লিজুং টিভিটা অন করলে দেখে টিভিতে বলা হচ্ছে আমরা জম্বি ভাইরাস নির্মূল করতে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি, সবাই আমাদেরকে সহায়তা করুন, আপনাদের আশেপাশে জম্বি আক্রান্ত কেউ থাকলে তার থেকে দূরে থাকুন। এটা শুনে এরা শুয়ার দিকে তাকাই। সিন কাট হলে দেখি লিজুং শুয়াকে চিকিৎসা দেওয়ার জন্য হসপিটালে নিয়ে আসতেছে। হসপিটালের সামনে গাড়িতেই শুয়াকে রেখে লিজুং ভিতরে যায়। কিন্তু লিজুং ভিতরে ঢুকতেই দেখে একটা ছেলে জম্বিতে আক্রান্ত হয়েছে, যা দেখে আশেপাশের লোকেরা আতঙ্কিত হয়ে পুলিশকে ফোন করেছে। কিন্তু তার মা বলতেছে প্লিজ আমার ছেলেকে ধরিয়ে দিবেন না, ওর কিছু হয়নি, আমি ওর চিকিৎসা করলেই ও ঠিক হয়ে যাবে। এমন সময় আর্মি ফোর্স আসে ও আন্টিকে বলে প্লিজ আপনি সরে যান, সরকার থেকে আমাদেরকে করার নির্দেশ দিয়েছে জম্বিকে আটক করার, প্রয়োজনে গুলি চালানোর। আন্টি বলে আমি বলছি তো আমার ছেলের কিছু হয়নি। এমন সময় ছেলেটি পিছন থেকে তার মাকেই কামড় দিয়ে বসে। তো লিজুং গাড়িতে এসে বসতেই গাড়িতে থাকে এফএম রেডিও নিউজে বলে সরকার সারা দেশে জম্বি নিধন মিশন শুরু করেছে এবং জম্বি ভাইরাসে আক্রান্তদেরকে গুলি করে হত্যার নির্দেশ দিয়েছে। এটা শুনে লিজুং শুয়ার কথা ভেবে পুরো পাথর হয়ে যায়। তো এদিকে দাদি কাকে যেন ফোন করে শুয়ার জম্বি হওয়ার ব্যাপারে বলছিল। এমন সময় লিজুং এসে ফোনটা কেড়ে নেয় ও বলে মা শুয়ার ব্যাপারে কাউকে বলো না। দাদি বলে কেন? তখন লিজুং টিভি নিউজ দেখায় যে সরকার জম্বিদেরকে মেরে ফেলতেছে। সিন কাট হলে দেখি লিজুং রেগে মেগে বাসার পিছনে গর্ত খুঁড়তেছে। দাদি বলে কি করছিস? লিজুং বলে জম্বির কোনো চিকিৎসা নেই, তাই ওরা শুয়াকে গুলি করে মেরে ফেলবে, তার চেয়ে বরং আমি নিজ হাতে মেরে ফেলি। তো লিজুং শুয়াকে মেরে ফেলার প্রস্তুতি নিয়ে বলে শুয়া আমাকে ক্ষমা করে দিস।
লিজুং শুয়াকে মেয়ে ভেবে মেরে ফেলতে পারছে না, আবার ওদিকে শুয়ার ভিতরে শুয়ার কোনো অস্তিত্ব নেই, তাই সে লিজুংকে কামড়ানোর চেষ্টা করছে। এসব দেখে লিজুং বলে তোকে তো মারতে পারছি না, তো চল দুজনেই একসাথে মরে যাই। এটা শুনতেই দাদি তার ছেলেও শুয়ার মাথায় ধ্যাম করে আঘাত করে। লিজুং বলে আমাকে মারলে কেন? দাদি বলে তুই মরবি মানে? ফাজলেমও মারাচ্ছিস? সর সর সামনে থেকে, আমি ওকে মারছি। তো লিজুং তার মাকে আটকিয়ে সাইডে নিয়ে গেলে দুজনের মাঝে ঝগড়া বেঁধে যায়। দাদি শুয়াকে মেরে ফেলবে, বাট লিজুং মারতে দিচ্ছে না। 나라도 해야 쓰겠다. 엄마 잠깐만. 엄마 내 말 들어봐. 지금 엄마 죽는 게 아니라 핸드폰으로 하는 거야. 아이 내 살이야. তো শুয়াকে খুঁজে না পেয়ে লিজুং বলে মা শুয়া কি সেখানে গিয়েছে? সিন কাট হলে দেখি এরা এদের সন্দেহের সেই জায়গায় এসেছে। আসলে শুয়া ছোটবেলায় এখানে এসে তার মায়ের সাথে খেলতো, তাই এই জায়গাটা শুয়ার ভীষণ পছন্দের ছিল। তো লিজুং যখন এখানে এসে দেখে শুয়া সত্যি সত্যি এখানে এসেছে, এবার লিজুং অবাক হয়ে তার মাকে বলে মা শুয়া এখনো বেঁচে আছে। হ্যাঁ, আরে তোমার মনে আছে শুয়া ছোটবেলায় এই জায়গাটা ভীষণ পছন্দ করতো, তো দেখো সে এখানেই ছুটে এসেছে, মানে তার ভিতরে শুয়ার অস্তিত্ব এখনো আছে। দূর, ওই এমনি আন্দাজে চলে এসেছে। তখন লিজুং শুয়ার অস্তিত্ব প্রমাণ করার জন্য ফোনে শুয়ার ফেভারিট বোয়া ব্র্যান্ডের সেই নাম্বার 1 গানটি প্লে করে দেয়। প্ল্যান হলো শুয়া যদি ডান্স করে তাহলে এটা প্রমাণ হবে যে শুয়ার অস্তিত্ব এখনো আছে। শুয়াকে এইভাবে নাচতে দেখে লিজুং খুশিতে আত্মহারা হয়ে নিজেও নাচতে থাকেও বলে মা আমাদের শুয়া মরেনি, সে এখনো বেঁচে আছে। সিন কাট হলে দেখি এরা শুয়াকে খাওয়াতে বসেছে। তো লিজুং ইউটিউবে একটা ভিডিওতে দেখে চিকিৎসকরা বলতেছে জম্বি ভাইরাসে আক্রান্ত কারো যদি আগের স্মৃতি ফিরিয়ে আসে তাহলে সে জম্বি থেকে মানুষে পরিণত হতে থাকে। লিজুং ভিডিওটি তার মাকে দেখিয়ে বলে দেখেছো মা, ও জম্বি থেকে তোমার আগের সেই নাতনিতে রূপ নিচ্ছে। দাদি বলে চিকিৎসকদের কথার গুল্লি মারি, ও যদি সত্যি আমার নাতনি হয়ে থাকে তো এই ডিম ভাত খাবে। এই বলে দাদি 1 চামচ ডিম ভাত নিয়ে বলে এটা খাই তো আমার নাতনি, না খাই তো ও জম্বি। কিন্তু শুয়া ভাতগুলো শুকে খাবে না ইশারা দেয়। লিজুং তো চুপ, কিন্তু শুয়া সামনের বাড়িতে থাকা ভুড়ির ঝোল শুকতে শুকতে সেদিকে এগিয়ে যায়। লিজুং বুঝে যায় শুয়া ভুড়িতে আসক্ত। ব্যাস, সাথে সাথে বাজার থেকে ভুড়ি এনে শুয়াকে খেতে দিলে শুয়া এভাবে খেতে থাকে। আর দাদি খুশি হয়ে বলে দেখেছিস ও আমার মতো কত মজা করে ভুড়ি খাচ্ছে। লিজুং বলে তোমার নাতনি বলে কথা। এমন সময় বাহিরে কার যেন আসার আওয়াজ হয়। দাদি ভয়ে দরজা সামান্য একটু খুলতেই দেখে লিজুং এর বন্ধু দংবে এসেছে। সে ভিতরে আসতে ধরতেই এরা শুয়ার রুমের দরজাটা দুম করে বন্ধ করে দেয়। দংবে বলে দোস্ত তুই এসেছিস, আমাকে জানাসনি যে? শুনলাম তোর শিউল শহরে নাকি জম্বি অ্যাটাক করেছে, তো তুই কামড় টামড় খাসনি তো? আরে না না, চল বাইরে গিয়ে বসি। আরে বাইরে এক একটা রাক্ষসী মশা, শালা জম্বির মতো কামড়াচ্ছে। বল শুয়া কোথায়? একসাথে লিজুং বলে ওঠে ঘুমাচ্ছে আর দাদি বলে ওঠে শিউল। তখন লিজুং সুর পাল্টে বলে শিউলে ঘুমাচ্ছে। কিন্তু দংবের ভিতরে শুয়াকে দেখতে পেলে দংবে বলে শুয়া দেখি কিছুটা বদলে গেছে। দাদি বলে অনেক বড় হয়ে গেছে তো তাই। লিজুং বলে বয়সন্ধি চলছে তো তাই। দংবে বলে হ্যাঁ বয়সন্ধিতে এমন পরিবর্তন হয়। তো থাক দোস্ত, আমার একটা কল এসেছে, যাই। এই বলে দংবে বাহিরে এসেই তাড়াহুড়ো করে পুলিশকে ফোন দিচ্ছে। লিজুং এসে বলে কি করছিস? দংবে চুপ। লিজুং বলে ও শুয়া আমার মেয়ে। দংবে বলে হ্যাঁ জানি ও শুয়া, কিন্তু এখন সে জম্বি হয়ে গেছে। লিজুং ফোন কেড়ে নিয়ে বলে খবরদার ওকে জম্বি বলবি না, ওর মাঝে শুয়া এখনো বেঁচে আছে, এখনো ওর স্মৃতি হারিয়ে যায়নি, ও এখনো বোয়ার নাম্বার 1 গানে নাচে। দাদি চিলিয়ে বলে ওঠে ও আমার মতো করে ভুড়ি খায়। সিন কাট হয়ে দংবে এর ফার্মেসিতে আসে। লিজুং সব ঘটনা দংবেকে খুলে বললে দংবে বিরক্ত হয়ে বলে তুই তাহলে এখন কি করতে চাচ্ছিস? লিজুং বলে চিকিৎসকেরা বলতেছে স্মৃতি ফিরিয়ে আসলে নাকি ভাইরাস দুর্বল হয়ে পড়ে, তো আমরা ওর স্মৃতি ফিরিয়ে আনার জন্য ওকে পোষ মানানোর ট্রেনিং শুরু করলে কেমন হয়? তোর আজব কথাবার্তা, ও তো হিংস্র জম্বিতে পরিণত হচ্ছে, ও পোষ মানবে কিভাবে? ও পোষ মানবে নাকি? লিজুং বলে আমি চিড়িয়াখানায় কত হিংস্র বাঘকে ট্রেনিং দিয়ে পোষ মানিয়েছি, আর এটা তো আমার মেয়ে, জানিস ও এখনো এমন করে নাচে। তোর বাঘ আর জম্বি এক কথা হলো? শুয়া যদি আন্টিকে কামড় দেয় তখন? ওর থেকে আমাদের গ্রামে যদি এই ভাইরাস ছড়ায় তখন? তাই আবেগ বাদ দিয়ে সরকারের নির্দেশ মতো পুলিশকে ফোন দেয়। লিজুং কান্নার স্বরে বলে একজন বাবা এটা কিভাবে করতে পারে? মনে কর তোর বেটি জম্বি হয়েছে, তাহলে তুই কি পারতিস? আমার বেটি, আমার বিয়ের সানাই তো বাজেনি, বেটি পয়দা করলো কে?
কত কেমনটা লাগে। তো ওদিকে দাদি শুয়ার মাথাটা ধুয়ে দেওয়ার সময় শুয়ার শরীরের রগগুলো এমন দেখে কান্নার স্বরে বলে, ইস বেচারিটার কি কষ্টই না হচ্ছে, মারে তোর কষ্টটা যদি আমি ভাগ করে নিতে পারতাম। এই বলে দাদি কাঁদতেছে। এমন সময় শুয়া হিংস্র গর্জন করতেই দাদি ধ্যাম করে পানিতে ঠেসে ধরে বলে, হারামজাদি কার উপর গর্জন দেখাচ্ছিস, কানের বারান্দা একেবারে লাল করে দিব। তো লিজুং বাসায় ফিরলে দাদি জানতে চাই দংবের কাহিনী কি হলো। লিজুং হতাশ ফেসে বলে, ও সকাল হওয়ার আগেই শুয়াকে নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যেতে বলেছে। তো কথা মতো লিজুং সকালবেলা ঘুম থেকে উঠে দেখে দংবে বাড়ির সামনেই ঘুমিয়ে আছে। লিজুং রেগে মেগে বলে, হারামজাদা বলেছি তো চলে যাব। সিট কাট হলে দেখি দংবে লিজুংকে একটা নিরিবিলি জায়গায় এনে বলতেছে, আমাদের গ্রামের জিয়ান দাদা আছে না, ও আমেরিকায় একটা বড় মেডিসিন কোম্পানিতে জব করে। কাল তুই চলে আসার পর আমি তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করেছিলাম। সে বলল জম্বির ভ্যাকসিন তারা বানিয়ে ফেলেছে, প্রাণীদের উপর পরীক্ষাও চালিয়েছে, এখন সরকার অনুমোদন দিলেই বাজারে ছাড়বে। লিজুং আশার আলো পেয়ে সেই খুশি হয়ে যায়। দংবে বলে, তোকে কোথাও যেতে হবে না, এখানেই থাক। আর হ্যাঁ, শুয়াকে ট্রেনিং দিতে আমিও সাহায্য করব। এটা শুনে লিজং খুশি হয়ে বন্ধুকে বুকে জড়িয়ে নেয়। ব্যাস এরপর দেখি এরা শুয়াকে ট্রেনিং দেওয়ার জন্য নির্জন একটা সমুদ্র চরে নিয়ে যাচ্ছে। তো সেখানে এনে এরা ট্রেনিং শুরু করে। লিজং একটা লাঠির মাথায় রাবারের একটা হাত লাগিয়ে সেটা শুয়ার দিকে এগিয়ে দিয়ে বলে, শুয়া মা কামড় দিলি তো হেরে গেলি রাউন্ড, এটা তোকে হ্যান্ডশেক করার জন্য দিয়েছি, নে হ্যান্ডশেক কর। 악수하는 거야. 참. 악수. 큰 소리 치지 마. তো দংবে পালাতে ধরতেই লিজুং বলে, থাম, ভুলেও পিছন দিকে হোস না, পিছন দিকে হবি তো এ তোর ঘাড় মটকাবে। 준비. 자, তো সিন কাট হলে দেখি লিজুং বলতেছে, সুমা এটা হচ্ছে তোর সামাজিক আচরণ চর্চা রাউন্ড। তো এভাবে চোখ মারাকে বলে আই কিস, এর মানে হলো আমি তোমাকে পছন্দ করি, নে এবার করে দেখা। শুয়া করে দেখালে লিজুং খুশিতে চিল্লিয়ে দাদিকে বলে, দেখছো মা শুয়া আই কিস করলো। আই কিস, এ আবার কি ঢঙের কিস। এমন সময় শুয়া হিংস্র হয়ে আক্রমণ করতে ধরতেই লিজুং ধুম করে বাঁশি বাজিয়ে ফেলে আর শুয়া থেমে যায়। লিজুং অবাক হয়ে বলে, চমৎকার কাজ করেছে তো। কিন্তু সিন দাদির দিকে আসলে বুঝতে পারি শুয়া আসলে বাঁশিতে থামেনি, বরং তো সিন কাট হলে দেখি লিজুং শুয়াকে একটা নির্জন দ্বীপে এনে বলতেছে, শুয়ামা এটা হচ্ছে তোর ব্যায়াম করো জম্বি মারো রাউন্ড। শুনেছি ব্যায়াম করলে নাকি পুরনো স্মৃতি তাজা হয়। তো নে ব্যায়াম শুরু কর। প্রথমে এভাবে ঘাড় ঘোরা। 동배야. 뭐? সিন কাট হলে দেখি লিজুং ফটোটা একটা ডায়েরিতে লাগিয়ে সেখানে শুয়ার উন্নতিগুলো নোট করা শুরু করেছে। লিজুং লেখে, ওর পেট ভরা থাকলে কামড় দেয় না। তো টিভি নিউজে প্রচার হচ্ছে সরকারের জম্বি নিধন মিশন প্রায় শেষের দিকে। এখন কেউ যদি কোনো জম্বির খোঁজ দিতে পারে তাহলে সরকার তাকে 1 কোটি টাকা পুরস্কার দিবে ঘোষণা করেছে। নিউজটা শুনে এরা ভয় পেয়ে যায়, বাট মনোবল না হারিয়ে বরং লুকিয়ে লুকিয়ে শুয়াকে ট্রেনিং দেওয়ার কার্যক্রম চালিয়ে যেতে থাকে। তো ট্রেনিংয়ের সামান্য কিছু সিন দেখাচ্ছি, দেখেন। 잘한다. তো এভাবেই লুকিয়ে ট্রেনিং চলতে চলতে কয়েক মাস কেটে যায়। এরপর ঘটনা ধীরে ধীরে সেই সিনে চলে আসে যেই সিনটা আমরা মুভির একদম শুরুতে দেখেছিলাম। তো লিজুং শুয়াকে থামিয়ে ইশারায় যখন শান্ত হতে বলে তখন শুয়া শান্ত হয়ে গেলে লিজুংয়ের এই ভরসা আসে যে শুয়া এখন প্রায় সুস্থ হয়ে গেছে। তাই লিজুং তার হাতটা কামড়ানোর জন্য শুয়ার দিকে এগিয়ে দেয় ও এই ভরসা করে যে শুয়া কামড়াবে না। যদি মিস্টেকলি কামড় বসায় তো নিশ্চিত মৃত্যু, তারপরেও লাইফ রিস্ক নাই। আর শুয়া সেই ভরসাটা রাখে, সে কামড় না দিলে লিজুং ভীষণ খুশি হয়। তো পরের দিন সকালবেলা লিজুং শুয়াকে ছোট ছোট শব্দ উচ্চারণ করার চেষ্টা করাচ্ছে, যেমন হাই, হ্যালো ইত্যাদি। শুয়া সেগুলো কিছুটা উচ্চারণ করতে পারে। এবার লিজুং বলে, বল বা। শুয়া তখন বাবা বলার চেষ্টা তো করে, বাট ঠিক মতো বলতে পারছে না। এটা দেখে লিজুং হতাশ হয়ে বলে, বাবা ডাকতে পারলেই কলিজাটা ঠান্ডা হতো। একটু দূরে থাকা দাদি বলে, অধৈর্য হলে হবে, ওর সাথে মিষ্টি করে কথা বল, প্রশংসা কর, সময় হলে ও নিজে থেকেই ডাকতে উৎসাহিত হবে। এই বলে দাদি শুয়ার কাছে এসে মিষ্টি করে বলে, ঠিক বলেছি না রে। শুয়া দাদির দিকে চোখ রাঙিয়ে গর্জন করতে শুরু করলে দাদি বলে, খবরদার এমন করবি না।
আমি তোর দাদি হই। বল কে হই? সুয়া দাদি উচ্চারণ করতে না পারলে দাদি অধৈর্য হয়ে রেগে মেগে চলে যায়। তো দাদি অনলাইনে একটা মেকআপ ভিডিও দেখে লিজুংকে বলে, যত বাজার থেকে মেকআপ কিনে আন, ওর গায়ের রগগুলো সব দেখা যাচ্ছে, এগুলো মেকআপ করে ঢেকে দিতে হবে, নয়তো লোকে বুঝতে পারবে ও জম্বি। এটা শুনে লিজুং মেকআপ কিনতে শহরের একটা দোকানে আসে, কিন্তু সে দোকানের ভিতর থেকে বাহিরে তাকালে দেখে সুয়ার বয়সী 2টি ছাত্রী রাস্তার পাশে খুব মজা করছে। এটা দেখে লিজুং সুয়ার কথা ভেবে ইমোশনাল হয়ে যায়। এমন সময় ছাত্রী 2টি তার ম্যাডামকে দেখে হাই হ্যালো করে, আর এই ম্যাডামকে দেখতেই লিজুং লুকিয়ে পড়ে, কারণ এটা লিজুং এর বাল্যকালের গার্লফ্রেন্ড। কিন্তু ম্যাডাম লিজুংকে দেখে ফেলেছে, তাই সে ভিতরে এসে বলে, আরে লিজুং তুমি? লিজুং বলে, হাই ইউনি। সিন কাট হলে দেখি ইউনি তার গাড়িতে লিজুংকে তুলে নিয়ে বাসা পর্যন্ত ড্রপ দেওয়ার জন্য রওনা দিয়েছে। লিজুং বলে, আমি তো বাসেই যেতে পারতাম। ইউনি বলে, এত বছর পর তোমার সাথে দেখা, এগিয়ে দেওয়ার সময়টুকুতে তো কথা বলা যাবে। লিজুং বলে, তুমি হঠাৎ এই ইউরিতে কেন? আরে তুমি জানো না, এই ইউরির হাই স্কুলে তো আমার ট্রান্সফার হয়েছে। ইউনি যে এই ইউরিতে এসেছে এটা শুনে লিজুং এর মেজাজ খারাপ হয়, কারণ এখন এই ইউনি একে খুব জ্বালাবে। তো ইউনি বলে, বাসার সবাই কেমন আছে? আর হ্যাঁ, বাসায় এখন কে কে আছে? লিজুং বলে, মা, বিড়াল আর এইটুকু বলে কিছুক্ষণ থেমে থেকে বলে, আমার মেয়ে। কি, তুমি বিয়ে করেছো? তো তোমার মেয়ের বয়স কত? 15। কি 15? তো স্কুলে যায়? আজকে চলো তোমার বাসায় যাব, তোমার বউয়ের সাথেও কথা হবে আর তোমার বিড়ালটাও দেখে আসবো। লে জ্বালা। লিজুং বলে, আমাকে এখানেই নামিয়ে দাও, আমার একটা জরুরি কাজ আছে। এই বলে লিজুং এখানেই নেমে পড়লে কি আর করার, ইউনি চলে যায়। রাতে একটা রেস্টুরেন্টে বসে লিজুং দংবেকে ইউনির এখানে ট্রান্সফার হয়ে আসার ব্যাপারটা জানালে সে বলে, সমস্যা কি, ও তো তোর প্রথম প্রেম ছিল। এমন সময় ইউনি সেখানে আসে ও লিজুংকে বলে, আমি সব শুনেছি, শুনে আমার ভীষণ খারাপ লাগতেছে। লিজুং ভাবে শুয়ার ব্যাপারে বলতেছে, কিন্তু না, ইউনি বলে, আমি জেনেছি তোমার ওয়াইফের সাথে তোমার ডিভোর্স হয়েছে আর তোমার মেয়ে মায়ের অভাবে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে, এজন্য স্কুলে যায় না। এইসব শুনে লিজুং দংবের দিকে তাকালে দংবের মুখ সরিয়ে নেয়, মানে লিজুং আর ইউনিকে এক করার জন্য দংবে এসব মিথ্যা বলেছে। তো ইউনি বলে, আচ্ছা তোমার মেয়েকে আমার স্কুলে ভর্তি করিয়ে দিলে কেমন হয়? আমি ওর স্পেশাল ক্লাস নিব, ও খেয়াল রাখবো। এই রে, কাম সারছে। লিজুং বলে, আন্তরিকতার জন্য ধন্যবাদ, বাট বাড়িতেই ভালো পড়াশোনা করতেছে। এমন সময় সেখানে থাকা টিভি নিউজে জম্বি ভাইরাসের নিউজ শুরু হলে ইউনি বলে, আমি জম্বিদেরকে প্রচন্ড ঘৃণা করি। তো লিজুং বলে, ঘৃণা করার কি আছে, তারা তো জাস্ট ভাইরাসে আক্রান্ত, তারা তো সাত করে আক্রান্ত হয়নি, তাই না? ইউনি বলে, আমার বাগদত্তা জম্বিতে আক্রান্ত হয়েছিল, আক্রান্ত হওয়ার পর সে বারবার শুধু আমাকেই কামড়াতে তেড়ে আসতো, ব্যাস আমি একটা তরবারি দিয়ে। 사랑하는 사람의 기분이 어떨 것 같니? এরপর থেকে জম্বিদের প্রতি আমার প্রচুর ঘৃণা জন্মেছে। যেখানেই জম্বির খোঁজ পাই নিজেই শেষ করে দেই, আর সেটা না পারলে পুলিশকে সন্ধান দেই। ইউনির জম্বিদের প্রতি ক্ষোভ দেখে তো এরা দুজনে থ মেরে আছে। ইউনি নিজেকে শান্ত করে বলে, আজকাল ধরে ধরে মারার মতো জম্বি পাচ্ছি না। এটা শুনে লিজুং তো ভয়ে সরে যায়। রাতে বাসায় এসে লিজুং ইউনির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ঘেটে ফটো দেখতেছে। হঠাৎ ইউনির তরবারি হাতে একটা ফটো দেখে আত্মা কেঁপে ওঠে। এরপর দেখে ইউনি তরবারি চালানোর উপর মেডেল পেয়েছে। ভয়ে লিজুংয়ের মোবাইল পড়ে যায়। তো লিজুং দেখে শুয়া টিভিতে উজল্যান্ড নামক একটা পার্কের ভিডিওগুলো খুব মনোযোগ দিয়ে দেখতেছে, মানে সেখানে যেতে হয়তো তার ইচ্ছা করতেছে। এমন সময় দাদি খাবার নিয়ে এসে বলে, শুনলাম তোর প্রথম প্রেম ইউনির সাথে তোর দেখা হয়েছে। প্রেমিকা? কবে থেকে সে আমার প্রেমিকা হলো? কবে থেকে মানে? ছোটবেলায় তো ওর সাথে বর্বও খেলতিস, আমার কাছে বায়না ধরতিস যে ওকে বিয়ে করবি, চাদরের নিচে ঢুকে সবসময় দুষ্টামি করতিস। লিজুং লজ্জা পেয়ে টপিক চেঞ্জ করে। তো পরের দিন লিজুং শুয়াকে ওজল্যান্ড পার্কে ঘুরতে নিয়ে যাওয়ার কথা দংবেকে বললে সে বলে, না এটা ঝুঁকিপূর্ণ। লিজুং বলে, ওজল্যান্ড পার্কটা শুয়ার খুব পছন্দের, তাই এটা ওর স্মৃতি ফিরতে সাহায্য করবে। কিন্তু দংবে এমন রিস্ক নিতে কিছুতেই রাজি হচ্ছে না। তখন লিজুং বলে, ইদানিং কিন্তু শুয়া আর কাউকে কামড়াচ্ছে না এবং ও আমার কথা বুঝতে পারছে। তারপরেও দংবে রাজি না হলে লিজুং বাচ্চাদের মতো এমন করে রিকোয়েস্ট করে। দংবে এবার রাজি হলে লিজুং খুশি হয়ে বাড়িতে ফিরতেই এই কাম সারছে। 야 정원아, 어머니 떡볶이 완전 맛있다. তো লিজুং তার মাকে সাইডে এনে বলে, মা তোমার মাথা ঠিক আছে, ওকে বাসাতে ঢুকতে দিয়েছো কেন? দাদি বলে, টেনশনের কিছু নেই, শুয়া ঘুমাচ্ছে। ও অচেনা কাউকে দেখলে অস্বস্তি বোধ করে। ও আচ্ছা, এই বলে ইউনি যেতে ধরতেই 엄마 뭐해? মা কি করছো? এটা ব্যায়াম করার সময়। 늙으면 서러워. এভাবে লিজুং ইউনিকে বাসা থেকে বেরিয়ে আনলে ইউনি বলে, বলো শুয়ার আসলে কি রোগ হয়েছে? লিজুং বলে, তোমাকে হুটহাট আমার বাড়িতে আসার অনুমতি কে দিয়েছে? তুমি কি ভেবেছো আমি এখনো তোমাকে ভালোবাসি? ইউনি তো অবাক।
লিজুং বলে আশা করি আর এখানে আসবে না। ইউনি এমন আচরণে হতভম্ব হয়ে কি বলবে ভেবে না পেয়ে বাধ্য হয়ে চলে যায়। সিন সকালবেলা আসলে দেখি শুয়াকে পার্কে নিয়ে যাওয়ার জন্য রেডি করা হচ্ছে। দংবেকে থরের বেশি দেখে লিজুং অবাক হয়। দংবে বলে শুনেছি কসপ্লে করলে পার্কে 30% ছাড় পাওয়া যায়, তাই বেশ ধরেছে। এমন সময় দাদি শুয়াকে রেডি করে বের করে। তো লিজুং বিদায়ের সময় মাকে বলে মা কি বলেছিলাম মনে আছে? দাদি বলে হ্যাঁ, মদ খাবো না আর হাঁটুর বয়সী কারোর সাথে প্রেম করব না। এই তো লিজুং এবার বাই জানিয়ে উঠে রওনা দেয়। এদিকে গ্রামের সেই স্কুলে একটা সামাজিক মিটিং হচ্ছে যেখানে ইউনি জব নিয়েছে। তো গ্রামের সবাই এখানে উপস্থিত হয়েছে, সাথে শুয়ার দাদিও এসেছে, কারণ এখানে ফ্রিতে মদ পাওয়া যাচ্ছে। তো দাদি মদ খাচ্ছে। এমন সময় স্কুলের হেডমাস্টার সবার সামনে গর্ব করে বলে এটা আমাদের গর্ব যে আমাদের গ্রাম পুরো জম্বি মুক্ত একটি গ্রাম। এটা শুনতেই দাদির কাশি ওঠে। হেডমাস্টার দাদিকে বলে ইউনি ম্যামের থেকে শুনলাম আপনার একটা নাতনি আছে। হ্যাঁ ঠিক শুনেছেন, তো ওকে আমাদের স্কুলে পাঠাচ্ছেন না কেন? দাদি বলে আমার নাতনির অনেক অসুখ। কি অসুখ? প্রতিবেশী আন্টি বলে ওঠে জম্বি অসুখ। ইউনি সহ সবাই অবাক হয়ে যায়। দাদি বলে কি সব ভুলভাল বকছিস, ওর তো পায়ে ঘা হয়েছে। এটা শুনে ইউনি অবাক হয়, কারণ লিজুং বলেছিল মানসিক রোগ হয়েছে, আবার দাদি বলতেছে পায়ে ঘা হয়েছে। তো হেডমাস্টার শুয়াকে স্কুলে পাঠানোর জন্য জোর করলে দাদি রেগে মেগে বলে আমার নাতনি বাসাতেই ভালো পড়াশোনা করছে। এই বলে দাদি উঠে চলে গেলে ইউনির মনে সন্দেহ ঢুকে যায়। সিন ওজল্যান্ড পার্কে আসলে দেখি লিজুং শুয়াকে একটা ফটো দেখিয়ে বলতেছে শুয়া দেখ তো, তোর মনে আছে গত বছরও আমরা এখানে এসেছিলাম, আর এটা দেখ গত বছরের আগের বছরও এখানে এসেছিলাম। শুয়া কোনো আগ্রহ দেখাচ্ছে না দেখে লিজুং হতাশ হয়ে যায়। এমন সময় দংবে লিজুংকে একটা নিউজ দেখায় যেটাতে লেখা আছে খুব শীঘ্রই জম্বির ভ্যাকসিন বাজারে আসতে চলেছে। নিউজটা দেখে লিজুং খুশিতে ইমোশনাল হয়ে যায়। এদিকে শুয়ার নাকে কি যেন একটা গন্ধ আসলে সে গন্ধটার প্রতি আকৃষ্ট হয়ে যায়। ওদিকে লিজুং আনন্দ শেষে খুশিতে শুয়ার দিকে তাকাতেই একে শুয়া দেখি গায়েব। সিন শুয়ার দাদির বাড়িতে আসলে দাদি রাতের বেলা বাসায় ফিরতেই কাকে যেন দেখে চমকে ওঠে। দাদি দেখে ইউনি এভাবে বসে আছে, সামনে তার সেই তরবারিটা রাখা। দাদি কাছে এসে রেগে মেগে বলে আমার বাড়িতে কি করছো? ইউনি বলে জম্বিটা কোথায়? এটা শুনে দাদি থ মেরে যায়। ইউনি লিজুংয়ের লেখা সেই নোটবুকটা সামনে রাখে যেটাতে শুয়ার জম্বি সম্পর্কিত সকল নোট আছে। দাদি তো রীতিমতো অবাক। সিন মেলাতে আসলে দেখি শুয়া সেই গন্ধটা ফলো করে রাক্ষসের মতো সেদিকেই যাচ্ছে। তো শুয়া অবশেষে সেই গন্ধটার উৎসের কাছে পৌঁছালে আমরা দেখি এটা একটা চুরসের স্টল। আপনাদের মনে আছে মুভির শুরুতে শুয়ার বার্থডেতে লিজুং এই চুরস এনেছিল, কারণ এটা শুয়ার ছোটবেলার খুব পছন্দের খাবার। 자, 5,000원. তো শুয়াকে খুঁজে পেয়ে লিজুং ইমোশনাল হয়ে পড়েছে। এমন সময় দোকানদার এসে বলে ভাই সাহেব ও এটা টাকা না দিয়ে যাচ্ছিল। আচ্ছা কত টাকা? এমন সময় শুয়া বলে ওঠে চুরস। কি বললি মা, আবার বল। শুয়া এই প্রথম বলতে শুরু করেছে। এটা দেখে লিজুং খুশিতে আত্মহারা হয়ে যায় ও ইমোশনাল হয়ে শুয়াকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। দং ভাই হ্যাঁ বল, এখানকার সবগুলো চুরস কিনে নে। সিন ইউনির কাছে আসলে দেখি সে দাদিকে বলতেছে শুয়ার মা কোথায়? সে কি জানে শুয়া এখন জম্বি? জানবে কি করে? আমার মেয়ে তো কবেই মারা গেছে। ইউনি দৌড়ে কাছে এসে বলে শুয়ার মা তোমার মেয়ে? তাহলে লিজুংও আমার ছেলে? হ্যাঁ ঈশ্বর, ভাই বোনের বিয়ে? দেখ ওদের বিয়ে হয়নি। ঈশ্বর, আমার তো সব মাথার উপর দিয়ে যাচ্ছে। এই বলে ইউনি রেগে মেগে পুলিশকে ফোন করতে নিলে দাদি দুম করে ফোনটা কেড়ে নিয়ে বলে শুয়া আমার মেয়ে জানার সন্তান, আর লিজুং শুয়ার আসল বাবা নয়।
হ্যাঁ, তখন আমাদেরকে দেখানো হয় লিজুংয়ের বড় বোন যারার স্বামী ছিল নেশার ও টাকার লোভী। সে রোজ টাকার জন্য যারাকে মারপিট করত। এভাবে যারা অতিষ্ঠ হয়ে ওঠে, বাট তার তো একটা সন্তান আছে, সেই সন্তানের কে দেখাশোনা করবে? এই ভয়ে যারা এত অত্যাচারের পরেও স্বামীকে ছাড়তে পারছিল না। তখন লিজুং যারার পাশে দাঁড়ায় ও শুয়ার লালন পালন সহ সকল দায়িত্ব নিজে নিয়ে নেয়। এরপর লিজুং শুয়াকে নিয়ে শিউলে চলে আসে ও শুয়াকে বাবার ভালোবাসে লালন পালন করতে থাকে। শুয়ার বার্থডে আসলে যারা শুয়াকে দেখার জন্য শিউল আসছিল। পথের মাঝে লিজুংকে ফোন করে বলে, তুই কই? লিজুং বলে, আমি একটু বাহিরে এসেছি। তো শুয়াকে বাসায় একা রেখে লিজুং বাহিরে এসেছে। এটা শুনে যারা ভালোবাসার স্বরে একটু বকা দিয়ে বলে, তুই না শুয়ার দেখাশোনার দায়িত্ব নিয়েছিস, তো এইভাবে ওকে একা রেখে কিভাবে বাহিরে গেলি? সবসময় ওকে আগলে রাখবি, বুঝেছিস? এই বলে যারা রাস্তা পার হতে ধরতেই 누나. শুয়ার মুখে এভাবে বাবা ডাক শুনে লিজং সিদ্ধান্ত নিল সে শুয়ার বাবা হয়ে উঠবে। ইউনি বলে, শুয়ার আসল বাবা এখন কোথায়? দাদি বলে, ওই হারামজাদা জারার ইন্স্যুরেন্সের সব টাকা নিয়ে পালিয়ে গেছে, এরপর আরেকটা বিয়ে করেছে। এইসব শুনে ইউনি ইমোশনাল হয়ে যায়। দাদি বলে, যদি পুলিশকে ধরিয়ে দিতেই চাও তো আমাকে ধরিয়ে দাও, আমার ছেলে ও নাতনির কিছু করো না। এমন সময় লিজুং, শুয়া ও দংবে বাসায় ফিরলে ইউনিকে দেখে ভয় তো শেষ। লিজুং শুয়ার সামনে দাঁড়িয়ে বলে, আমার মেয়ের সাথে কি করতে যাচ্ছ? ইউনি বলে, সরে যাও, ও তোমার মেয়ে না, ও একটা জম্বি। 좀비야. তো লিজুং শুয়াকে আটকাইও বলে, শান্ত হ। এটা শুনে শুয়া শান্ত হতে থাকে। লিজুং বলে, কিছু হয়নি, ভয় পাস না, কিচ্ছু হবে না। এটা শুনে শুয়া ধীরে ধীরে শান্ত হলে ইউনি তো রীতিমতো অবাক। ইউনি লিজুংকে বলে, ও কি তোমার কথা বুঝতে পারছে? লিজুং বলে, হ্যাঁ। শুয়া অন্য সব জম্বি আক্রান্তদের থেকে আলাদা, ওর ব্রেন কাজ করে, ও কথা বুঝতে পারে। তাই তুমি যদি আবার শুয়াকে আক্রমণ করতে আসো তো আমি তোমাকে ছাড়বো না। 생각 같은 거 할 수 없어. 아이고 나나. দাদি এদের সবাইকে শান্ত করে ও বলে, চলো একত্রে বসে একটা সমাধানে আসা যাক। সিন কাট হলে দেখি ইউনিকে মানানো গেছে, বাট প্রবলেম হলো ইউনির স্কুলের হেডমাস্টার সে শুয়াকে স্কুলে ভর্তি করাতে চাপ দিচ্ছিল। বাট দাদি তো রেগে মেগে চলে এসেছে। এখন শুয়াকে স্কুলে ভর্তি না করা পর্যন্ত তো মাস্টার পিছু ছাড়বে না। তাই দাদি শুয়াকে স্কুলে ভর্তি করাতে চাইলে লিজুং বলে, মা এটা কিভাবে সম্ভব? অন্য স্টুডেন্টরা যদি শুয়ার কথা না বলা নিয়ে মজা করে ও শুয়া যদি ওদেরকে কামড়ে দেয় তখন? ইউনি বলে, তুমি না বললে ও কামড়ায় না? হ্যাঁ, কামড়ায় না। যদি ওকে কামড়াতে বারণ করি তো কামড়াবে না। তাহলে তো হয়ে গেল। শুয়ার ব্রেন যদি কাজ করে, ও যদি বুঝতে পারে, তাহলে স্কুলে যেতে প্রবলেম তো দেখছি না। ওকে স্কুলে পাঠিয়ে প্রমাণ করো যে ও অন্য জম্বিদের থেকে আলাদা, তবেই তোমার কথা বিশ্বাস করব। আর যদি রাজি না হও তো পুলিশকে ফোন করব। এটা শুনে লিজুং বলে, ঠিক আছে, স্কুলে পাঠাবো, তবে ওকে জম্বি বলে ডাকা যাবে না। সিন কাট হলে দেখি ইউনি শুয়াকে স্কুলে এনে সবার সাথে পরিচয় করিয়ে দিয়ে বলতেছে, ওর নাম শুয়া। বেশ কিছুদিন আগে ওর বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই ও ধীরে কথা বলে। আর হ্যাঁ, ও খুব অল্প কিছু শব্দ জানে। সবাই ওর সাথে ভালোভাবে মিশবে। ও ওকে যদি অদ্ভুত কিছু করতে দেখো তো আমাকে জানাবে। 저거 누구야? তো ইউনি বাহিরে এসে লিজুংকে বলে, তুমি কেন এসেছো? লিজুং টিফিন বক্স ও একটা বাটি দিয়ে বলে, খিদে পেলেও ওর মাথা ঠিক থাকে না, তখন বাসিটা ওকে শান্ত করতে সাহায্য করবে। যিনি ক্লাসরুমে আসলে দেখি ক্লাসের মেয়েগুলো শুয়াকে র্যাগিং করতে শুরু করেছে। 아니 이것이 사람이? 야, 보자. 가만 있어. 왜? 맘마매? লিজুং হাত দিয়ে চোখের মণিগুলো সোজা করে দিয়ে বলে, এই তো ঠিক হয়ে গেছে। সবাই তো রীতিমতো শখ। সিন কাট হয়ে খেলার মাঠে চলে আসে। 연병 1대1인데 뭐 패스요? 아이 비키라고! মেয়েগুলো শুয়ার উপর রাগ হয় ও শুয়াকে সাহায্য করার জন্য ম্যামকে বলে, ম্যাম আসেন 2-on-2 খেললি। আমরা 3 জন এক টিমে আর আপনি আর এই শিউলের মাইয়া এক টিমে। ম্যাম ভয়ের ঠেলায় বলে, আমি খেলবো না, তোমরা খেলো। মেয়েটি বলে, খেলেন না ম্যাম। কিরে শিউলের মাইয়া, অনেক মজা হবে তাই না? এরপর মেয়েটি তার বান্ধবীকে ফিসফিস করে বলে, যত টেকনিকের মার পারিস ওকে দেখিয়ে দে, ওর ভিতরে ভয় ধরিয়ে দে, যেন ও আমাদের দেখলেই ভয় পায়, বুঝেছিস? ব্যাস, এরপর খেলা শুরু হয়ে যায়। 괜찮은데? 오, 오. 얘한테 패스해요.
ইচ্ছে করে মেরেছো তাই না? খোদার কসম ইচ্ছে করে মারিনি। সিন চলে আসে দং বিয়ের চেম্বারে। শুয়াকে এখানে আনা হয়েছে শুয়ার মুখ সোজা করার জন্য। 선배는 은봉이 허준이야. 살살해. তো ইউনি সরি বলে শপিং ব্যাগটা এগিয়ে দিলে লিজং ব্যাগের ভিতরে একটা আপেল দেখে বলে, মজা করছো? ওকে তো মেরে ফেলতে ধরেছিলে, আবার মাত্র একটা আপেল এনেছো? কেউ একটা আপেল আনে? আরে আমি আনিনি, বাচ্চারা দিয়েছে। এটা শুনে লিজং বাহিরে তাকালে দেখে শুয়ার স্কুলে সেই ফ্রেন্ডসরা এসেছে। দাদি শুয়াকে জানালায় এনে বলে, দেখ তোর ফ্রেন্ডসরা এসেছে। সিন কাট হলে দেখি ইউনি লিজুংকে বলতেছে, তুমি শুয়াকে সুস্থ করার জন্য এত প্রচেষ্টা করে যাচ্ছ। লিজুং অশ্রু ভেজা চোখে বলে, কতটা করতে পারতেছি সেটা জানি না, তবে যে কোনো মূল্যে ও স্বাভাবিক মানুষ হয়ে উঠুক, ও আমার সাথেই থাকুক, ব্যাস এটুকুই চাই। সিন বাড়িতে আসলে দেখি দাদি শুয়ার সাথে অনেক মজা করে খেলতেছে। হঠাৎ দরজা ধাক্কানোর শব্দ হয়। দাদি বলে, মনে হয় তোর বাবা এসেছে, থাক দরজা খুলে দিয়ে আসি। এই বলে দাদি বাইরে এসে দরজাটা খুলে দিতেই অবাক। সে দেখে এত বছর পর শুয়ার আসল বাবা তুয়াং এসেছে। দাদি অবাক হয়ে বলে, এখানে কি কাজ? তুয়াং বলে, অনেক বছর হলো আপনার সাথে দেখা করা হয়নি, তাই ভাবলাম দেখা করে যাই। দাদি রেগে রেগে মুখের উপর গেটটা লাগিয়ে দিতে ধরলে তুয়াং জোর করে ভিতরে আসে ও বলে, শুয়া কোথায়? কেন, শুয়ার কি দরকার? তখন তুয়াং মোবাইলে একটা ভিডিও দেখায় যেখানে দেখা যায় শুয়া পার্কে গিয়েছিল না, সেখানে একটা মেয়ে ব্লগার শুয়াকে জম্বি আচরণ করতে দেখে লাইভে এসেছিল এবং লুকিয়ে শুয়ার ভিডিও করে বলেছিল, হাই গাইস, দেখুন দেশে এখনো জম্বি ঘুরে বেড়াচ্ছে, সরকার কেন এসব দেখছে না? এই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে আর তুয়াং ভিডিওটি দেখে চিনতে পেরেছে এটা তো শুয়া। তাই তুয়াং এখানে এই মতলবে এসেছে যে সে শুয়াকে নিয়ে গিয়ে সরকারের হাতে তুলে দিবে ও সরকার ঘোষিত 1 কোটি টাকা পুরস্কার নেবে। কিন্তু তুয়াং সেটা না বলে দাদিকে বলে সে তার মেয়েকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছে। এটা শুনে দাদি তুয়াংকে বের করে দিতে ধরলে তুয়াং ভিতরে শুয়াকে দেখতে পায়। 수아야. সিন লিজুকের কাছে আসলে দেখি সে বাসায় ফিরতেছে ও তার বাসার প্রায় কাছেই চলে এসেছে। এমন সময় দাদি ফোন করে। 직접 잡아오면 포상금. তো লিজুং শুয়াকে বের করতে তুয়াং লিজুংকে আঘাত করে মাটিতে ফেলে দিয়ে বলে, হারামজাদা, আমার মেয়েকে আমি নিয়ে যাচ্ছি, এতে তোর কি? এই বলেই মারতে শুরু করে। লিজুং কাঁদতে কাঁদতে বলে, শুয়া আমার মেয়ে, আমি ওকে বাবার ভালোবাসায় আগলে রেখেছি, ও আমার সাথে সুখে আছে। এটা শুনে তুয়াং বলে, এতই যখন ভালোবাসিস তাহলে ও জম্বি হলো কেন? এটা শুনতেই ভাড়ের ঠেলায় তুয়াং বলে, দাঁড়া দাঁড়া দাঁড়া, একটা কথা বলতে দে। লিজুং থেমে গেলে তুয়াং বলে, শুয়ার পার্কের ভিডিও ভাইরাল হয়ে গেছে, তাই শুয়াকে সরকারের নজর থেকে কিছুতেই আর বাঁচাতে পারবি না। চল শুয়াকে আমরা সরকারের হাতে তুলে দিই, ও সরকার যে টাকা দিবে সেটা 50-50 ভাগাভাগি করে নিই। এটা শুনে লিজুং হতবাক হয়ে গেলে এই সুযোগে তুয়াং 쓰레기 같은 새끼! 죽어 이 새끼야! 안 돼, 수아야! 그만해! লিজুং শুয়াকে আটকাতে ধরলে শুয়া হিংস্র গর্জন করতেই থাকে। লিজুং চিল্লিয়ে বলে, শুয়া শান্ত হ, একটা মানুষকে কিভাবে কামড়াতে পারিস? তোকে না কামড়াতে বারণ করেছিলাম, মনে নেই? এটা শুনে শুয়া শান্ত হয়ে যায়। ওদিকে তো
তো দাদি এদিকে লিজুংয়ের ফেরার অপেক্ষায় অস্থির হয়ে আছে। লিজুং সুয়াকে নিয়ে ফিরলে দাদি লিজুংকে বলে, তোর শরীরে আঘাতের চিহ্ন কেন? লিজুং বলে, আমি ঠিক আছে, বৃষ্টিতে ভিজে সুয়ার জ্বর এসেছে, ওর গাটা মোচ করে দাও। দাদি বলে, তুয়াংয়ের কি হলো? লিজুং বলে, চিন্তা করো না, ও আর কখনো সুয়াকে চিনিয়ে নিতে আসবে না। সকালে সুয়া বিড়ালের সাথে খেলতেছে আর চুরস চুরস বলতেছে। দাদি বলে, ভুড়ি খাতো, চুরস মেলা ছাড়া পাওয়া যায় না, সারাদিন খালি চুরস চুরস করিস। এমন সময় লিজুং আসলে দাদি বলে, তোরা বাসায় থাক, আমি একটু ওর জন্য ভুড়ি কিনে আনি। এই বলে দাদি বেরিয়ে পড়লে কিছুটা পথ যেতেই ইউনির সাথে দেখা হয়। ইউনি বলে, দাদি গাড়িতে উঠে পড়ো, আমিও ওদিকেই যাচ্ছি। এই বলে ইউনি দাদিকে নিয়ে যেতে থাকলে পথের মাঝে দাদি খেয়াল করে পুলিশ ফোর্স পুরো টিম নিয়ে তাদের গ্রামের দিকে যাচ্ছে। ব্যাস দাদি ইউনিকে বলে, গাড়ি তাড়াতাড়ি বাড়ির দিকে ঘোরাও। তো পুলিশ ফোর্সটি গ্রামের ভিতরে ঢুকলে ব্যাকগ্রাউন্ডে টিম লিডারের ফোন আলাপ শোনা যায়। সে বলতেছে, স্যার আমরা ভাইরাসে আক্রান্তর লোকেশন পেয়ে গেছি। স্যার বলে, পুরো চিরুনি তল্লাশি চালাও, ও আক্রান্তকে পেতেই সাথে সাথে গুলি করে মেরে ফেলো। এদিকে দাদি লিজুংকে কল করলে দেখে ফোন অফ দেখাচ্ছে। সিন আবার পুলিশ ফোর্সের কাছে আসে। তো দাদি এসে দেখে পুলিশ বাসাতে কাউকে পায়নি। এটা দেখে দাদি হাঁপ ছেড়ে বাঁচে। আর সিন লিজুংয়ের কাছে আসলে দেখি সে শুয়াকে নিয়ে পালিয়ে একটা সমুদ্র তীরে এসেছে। আসলে তুয়াং যখন বলেছিল না যে শুয়ার ভিডিও ভাইরাল হয়েছে, তখনই লিজুং আন্দাজ পেয়েছিল শুয়াকে নিয়ে তাকে বহু দূরে কোথাও পালাতে হবে। তো লিজুং শুয়ার কাছে এসে বলে, শুয়া চল, অনেকদিন হলো ওই দ্বীপে ঘুরতে যাওয়া হয়নি। শুয়া বাবার দিকে চেয়ে থাকলে লিজুং বলে, এখন থেকে আমরা ওখানেই থাকবো, শুধু তুই আর আমি। এমন সময় বাহিরে গাড়ি আসার আওয়াজ হয়। তো লিজুং শুয়াকে বসিয়ে দিয়ে বলে, তুই এখানে থাক, একদম নড়বি না, যতক্ষণ না আমি ডাকছি বাহিরে আসবি না। এমন সময় দরজা ধাক্কানোর আওয়াজ হলে লিজুং উঠে দরজার পাশে আসে। বাহির থেকে দাদি বলে, লিজুং টিম লিডার তোর সাথে কথা বলতে চাই। তখন টিম লিডার বলে, মিস্টার লিজুং আপনি কি আক্রান্তের সাথে আছেন? লিজুং কান্না জড়ানো কণ্ঠে বলে, হ্যাঁ, আমাকে ক্ষমা করবেন, আমার উচিত ছিল আপনাদেরকে আগেই রিপোর্ট করা। লিডার বলে, বাহিরে আসুন, আমরা বাহিরে বসে কথা বলি, আক্রান্তের সাথে থাকা বিপজ্জনক। লিজুং চিল্লিয়ে বলে, আমার মেয়ে মোটেও বিপজ্জনক না, ও কাউকে কামড়ায় না এবং ও কথাও বলতে পারে। কিন্তু লিডার এটা বিশ্বাস করে না, তাই সে বলে, তাড়াতাড়ি বেরিয়ে আসুন বলছি, নয়তো দরজা ভাঙতে বাধ্য হব। লিজুং বলে, ঠিক আছে বের হব, তবে আমাকে কথা দিতে হবে আমার শুয়াকে আপনারা মারবেন না। লিডার বলে, আমরা অপরাধীদের সাথে কোনো চুক্তি করি না। তো শুয়াকে বাঁচানোর আর কোনো উপায় নেই, একটুর মাঝেই ওরা ভিতরে এসে শুয়াকে মেরে ফেলবে। এটা দেখে লিজুং কান্না জড়ানো কণ্ঠে শুয়াকে বলে, শুয়া আমাকে ক্ষমা করে দিস, বাবা তোকে আর বাঁচাতে পারবে না। শুয়া করুণ এক চাহনিতে লিজুংয়ের দিকে চেয়ে থাকে। লিজুং বলে, শুয়া আমার কথা মন দিয়ে শোন, আমাকে কামড়ে দি। বাবার মুখে এমন কথা শুনে শুয়া অবাক হয়ে চেয়ে থাকে। লিজুং বলে, শুয়া আমাকে কামড়ে দে, তবে আমরা একসাথে থাকতে পারবো। শুয়া নিজেকে সরিয়ে নিতে থাকে। লিজুং বলে, তুই আমাকে কামড়ে দিলে ওরা আমাকেও মেরে ফেলবে, তবে আমি পরপারে তোর সাথে একত্রে থাকতে পারবো। 이정환 씨, 감염자가 떨어지세요. শুয়ার মুখে এইভাবে বারবার বাবা বাবা ডাক শুনে লিজুং চুপ থাকতে পারে না। সে অনেক কষ্টে জবাব দিয়ে বলে, হ্যাঁ মা, আমি তোর বাবা। তো
শুয়ার এমন করুণ স্বরে বাবা বাবা বলে কান্নার মাধ্যমে সিন কাট হয় ও আমরা দেখি দাদি শুয়া শুয়া বলে ডাকতেছে। ক্যামেরা ঘুরলে আমরা দেখি শুয়া হসপিটালে আর সবাই শুয়ার জ্ঞান ফেরার অপেক্ষা করছে। তো শুয়ার জ্ঞান ফেলে শুয়া দাদি বলে ডেকে ওঠে। দাদি তো খুশিতে কেঁদে ফেলে। শুয়া বলে দাদি বাবা কোথায়? তখন দাদি শুয়াকে লিজুংয়ের কেবিনে নিয়ে আসে আর আমরা টিভি নিউজ শুনতে পাই। টিভি নিউজে বলতেছে দেশের সর্বশেষ জম্বি মেয়েটির বাবা মিস্টার লিজুং বর্তমানে কমায় আছেন এবং তার চিকিৎসা চলতেছে। লিজুংয়ের রক্তে পাওয়া অ্যান্টিবডি হয়তো জম্বি ভাইরাসের ভ্যাকসিন তৈরিতে কাজে আসবে, কারণ ডক্টরেরা লিজুংয়ের রক্তে এমন এক অ্যান্টিবডি পেয়েছে যা জম্বি ভাইরাসের সাথে লড়াই করে ভাইরাসকে দুর্বল করতে পারে। ডক্টরেরা ধারণা করছে লিজুং যখন শুয়াকে ট্রেনিং দিচ্ছিল তখন শুয়া লিজুংকে যে ছোট ছোট আঁচড় দিত লিজুংয়ের শরীর সেগুলোর মোকাবেলা করত, আর এতে ধীরে ধীরে লিজুংয়ের শরীরে এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা বেড়েছে এবং একটা সময় স্বয়ংক্রিয়ভাবে তার রক্তে এই ভাইরাসের অ্যান্টিবডি তৈরি হয়েছে। সিন আবার হসপিটালে আসলে দাদি শুয়াকে সেই ডায়েরিটা দেয়। শুয়া আক্রান্ত থাকার সময় লিজুং যে ডায়েরিতে সব নোট করে রাখতো। সিন চলে আসে কিছুদিন পর শুয়ার নাচের কম্পিটিশনে। আমরা দেখি শুয়া পুরোভাবে নর্মাল লাইফে ফিরেছে এবং তার স্কুলের ডান্স কম্পিটিশনে বোয়ার সেই নাম্বার 1 গানে নাচতেছে। তো ইউনি লিজুংয়ের পাশে বসে মোবাইলে শুয়ার নাচের ভিডিও চালিয়ে বলে, লিজুং দেখো তোমার মেয়ে কত সুন্দর নাচতেছে। কিন্তু লিজুং তো সেন্সলেস অবস্থায় কোমায় আছে, তাই সে কোনো সাড়া দেয় না। ভিডিওটি অনেক বড় হয়েছে তার জন্য সরি। আসলে আমি অনেক চেষ্টা করছিলাম ভিডিওটি ছোট করার জন্য, বাট মুভির স্টোরি এমন যে কোনো সিন বাদ দেওয়ার মতো অবস্থা নেই। এবারের মতো মাফ করে দেন, নেক্সট টাইম ভিডিও ছোটই করবো নি। তো জানেনই তো আমার এই চ্যানেলটি নতুন, তাই বুঝতে পারছি না আমার এক্সপ্লেন করার স্টাইল আপনাদের কাছে আসলে কেমন লাগছে। তাই ভালো লেগে থাকলে লাইক তো করবেনই, সাথে একটু কষ্ট করে ভালো মতো কমেন্ট করে উৎসাহ দিতে পারেন। আর হ্যাঁ, চ্যানেলটিতে সাবস্ক্রাইবার কম, তাই পারলে সাবস্ক্রাইব করে নিন, এতে ভিডিও বানানোর আগ্রহ বাড়বে। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।